হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছো। সবাই ভালো থাকলেও আমি ভালো নাই। এটার রিজনটা হচ্ছে, তোমাদের এই ক্লাসটা যখন আমি রেকর্ড করতে বসছি তার ঠিক কিছুক্ষণ আগে আমি আরও প্রায় 1 থেকে দেড় ঘন্টার মতো ক্লাসটা রেকর্ড করেছিলাম। ক্লাস রেকর্ড করার পর হঠাৎ করে দেখি আমি রেকর্ডিং অন করি নাই। সো আনফর্চুনেটলি আমাকে ক্লাসটা আবারও শুরু থেকে রেকর্ড করতে হচ্ছে। আশা করি সবাই ক্লাসটি খুব মনোযোগ দিয়ে করবে, তাহলে আমার কষ্টের সার্থকতা আমি পাবো। সো আমরা যদি বলি, গত ক্লাসে আমরা যেগুলো যেগুলো পড়েছিলাম সেটা যদি রিক্যাপ করি। অ্যাট ফার্স্ট আমরা যেই পরমাণুর গঠনগুলো ছিল বা পরমাণুর মডেলগুলো ছিল সেই মডেলগুলো সম্পর্কে একটা বেসিক ধারণা নিয়েছিলাম। দেন গিয়ে আমরা ধীরে ধীরে প্রতিটা মডেলের একদম ডেপ থেকে বোঝার চেষ্টা করেছি ওই মডেলটা কী এবং কেন এভাবে করে প্রস্তাব করা হয়েছিল। 1 নম্বর আমরা পড়েছিলাম থমসনের পরমাণু মডেল। 2 নম্বর আমরা পড়েছিলাম রাদারফোর্ডের পরমাণু মডেল। এখন আমরা পড়ব বোরের পরমাণু মডেল, যেটা আসলে রাদারফোর্ডের পরমাণু মডেলের ঠিক 2 বছর পর গিয়ে আমরা প্রস্তাবটা পেয়েছিলাম। বোরের পরমাণু মডেলটা তাহলে প্রস্তাব করা হয়েছিল 1913-এ, যেটা আসলে করেছিল বিজ্ঞানী নিলস বোর। এখন নিলস বোর যে কাজটা করেছিল, উনি প্লাঙ্কের একটা কোয়ান্টাম তত্ত্ব ছিল। আমি আবারও বলি, প্লাঙ্কের একটা কোয়ান্টাম তত্ত্ব ছিল। সেই প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্বকে উনি হচ্ছে ফলো করে এই পরমাণু মডেলটা আহ, উনি প্রস্তাব করেছিল বলে এই পরমাণু মডেলকে তোমার হইতেছে বলা হয় কোয়ান্টাম মডেল। সো আমরা যদি এর অপর নাম দেখি, এদের আরও একটা নাম হচ্ছে কোয়ান্টাম মডেল। রিজনটা কি? রিজনটা হচ্ছে এরা ম্যাক্স প্লাঙ্কের যে কোয়ান্টাম থিওরি সেটাকে ফলো করে, এই জন্য এর নাম হচ্ছে কোয়ান্টাম মডেল। ওকে, ফলোস প্লাঙ্কস কোয়ান্টাম মডেল। ভাই, কোয়ান্টাম মডেলটা, কোয়ান্টাম তত্ত্বটা কি অ্যাকচুয়ালি? সে কোয়ান্টাম থিওরিটা তোমরা এখন পড়া দরকার নাই, এখন বুঝবাও না কোনো কিছু, যতই বুঝাই না কেন। সো আলটিমেটলি এটা তখনই বুঝবা তখন কি, যখন কি তোমরা ফিজিক্সে এনার্জি ভালো মতো করে বুঝতে পারবা তখন। সো আপাতত এখন প্যারা খাওয়া দরকার নাই, এখন নর্মালি মনে রাখো প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব মেনে চলে এই বোরের পরমাণু মডেলটা। আচ্ছা, কথা হচ্ছে আমরা যখন রাদারফোর্ডের পরমাণু মডেলটা পড়েছিলাম তখন আমরা জেনেছিলাম যে রাদারফোর্ড একটা অবজেক্টিভ নিয়ে সে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষাটা করেছিল। সে অবজেক্টিভ কি ছিল? সে অবজেক্টিভ ছিল, সে জানতে চাচ্ছিল একটা পরমাণুর ভিতরে কোনো পজিটিভ চার্জ বা কোনো নিউক্লিয়াস আছে কিনা, থাকলে সেটা কোথায় থাকে, এই পার্টিকুলার জিনিসটা জানার জন্য সে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষাটা করেছিল। সেম অ্যাজ ওয়েল বোরেরও একটা অবজেক্টিভ ছিল, যে অবজেক্টিভের উপর বেস করে উনি সেই পুরো পুরো পরমাণু মডেলটা বানিয়েছিল। সো তার অবজেক্টিভসগুলো কী ছিল সেগুলো আমরা একটু দেখার চেষ্টা করি। দেখো, বোরের পরমাণু মডেল আসার আগেই আমরা হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেলে অনেকগুলো সীমাবদ্ধতা পেয়েছিলাম, যার মধ্যে 3টা সীমাবদ্ধতাকে কেন্দ্র করে বোরের পরমাণু মডেল এটা প্রস্তাব পেয়েছিল। সেই 3টা ত্রুটিগুলো কি কি আমরা একটু দেখি। রাদারফোর্ডের 3টি ত্রুটি, একদম মেজর 3টা ত্রুটি। এক, ম্যাক্সওয়েলের তত্ত্বভিত্তিক ত্রুটি। ম্যাক্সওয়েলের তত্ত্ব কী ছিল? ম্যাক্সওয়েলের তত্ত্ব ছিল এই যে ভাই, একটা পজিটিভ এবং নেগেটিভ চার্জ একে অপরকে আকর্ষণ করে, সো নেগেটিভ চার্জটা ঘোরার সময় ঘুরতে ঘুরতে পজিটিভ চার্জের দিকে কেন্দ্রীভূত হয়ে যাওয়ার কথা, এভাবে করে পরমাণু ভ্যানিশ হয়ে যাওয়ার কথা। বাট এটা হয় না। কেন হয় না সেটার কোনো এক্সপ্লেনেশন আমরা পাই নাই রাদারফোর্ডের পরমাণু মডেলে। সো এটা পরবর্তীতে সংশোধন করেছিল বোরের পরমাণু মডেলে এসে। সো ম্যাক্সওয়েলের তত্ত্বভিত্তিক ত্রুটি। সেকেন্ডে ছিল ইলেকট্রনের কক্ষপথের আকার ভিত্তিক ত্রুটি। কারণ আমরা জানতাম রাদারফোর্ডের পরমাণু মডেলে এসে কক্ষপথের আকারটা অ্যাকচুয়ালি কীরকম হবে সেটার কোনো ধরনের ডিটারমিনেশন উনি কিন্তু করেন নাই। সো আলটিমেটলি ওইখানে একটা আকার ভিত্তিক ত্রুটি ছিল সীমাবদ্ধতার মধ্যে। সো ওইটাও বোরের পরমাণু মডেলে এসে পরবর্তীতে সলভ করা হয়েছে। এবং ফাইনালি আমরা বলছিলাম যে হাইড্রোজেনকে যখন তুমি একটু উত্তেজিত করবা, এখান থেকে তুমি একটা বর্ণালী পাবা। এই যে হাইড্রোজেন বর্ণালীগুলো পাওয়া যায়, কেন পাওয়া যায়, স্পেকট্রামগুলো কোত্থেকে আসে, সেটার কোনো ধরনের এক্সপ্লেনেশন আমরা রাদারফোর্ডের পরমাণু মডেলে পাই নাই। সো এই যে হাইড্রোজেন বর্ণালীর ব্যাখ্যাও কিন্তু আমরা বোরের পরমাণু মডেলে এসে পাচ্ছি। ওকে,
সো এখন আমাদের কাজ হচ্ছে ভাই, এই যে তিনটা ত্রুটি কেন্দ্রিক উনি অনেকগুলো সিদ্ধান্ত দিছে, অনেকগুলো উনি স্বীকার্য দিছে, সেগুলো নিয়ে আলোচনা করা। সো এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ওনার স্বীকার্য নিয়ে কথাবার্তা বলবো। তাহলে চলো আমরা বোরের পরমাণু মডেলের স্বীকার্য নিয়ে একটু কথাবার্তা বলি। প্রথম স্বীকার্য, উনি তিনটা স্বীকার্য দিছে, এই তিনটা স্বীকার্য নিয়ে আমরা কথাবার্তা বলবো। প্রথম স্বীকার্য যেটা ছিল সেটা ছিল ইলেকট্রনের কক্ষপথের ধারণা কেন্দ্রিক। ইলেকট্রনের কক্ষপথের ধারণা। সে স্বীকার্যতে কি বলছিল? উনি বলছিল যে দেখো ভাই, এটা একটা যদি পরমাণু হয়, এটা একটা পজিটিভ চার্জ এবং এটাকে কেন্দ্র করে অনেকগুলা ইলেকট্রন ঘুরতেছে বা একটা ইলেকট্রন ঘুরতেছে ফর্সে ধরে নাও, সেটা কিন্তু একটা নির্দিষ্ট কক্ষপথ বরাবর ঘুরবে। তাহলে এই ইলেকট্রনটা যখন সে ঘুরবে তখন তার একটা কক্ষপথ থাকবে, কি নির্দিষ্ট থাকবে। তাহলে অ্যাট ফার্স্ট সে আসলে ইলেকট্রনের কক্ষপথের আকারটাকে ডিটারমাইন করছে, কারণ কক্ষপথ নির্দিষ্ট দ্যাট মিন্স, এবং এটার ব্যাসার্ধ আছে দ্যাট মিন্স এই ব্যাসার্ধটা পরবর্তীতে ডিটারমাইন করা হয়েছে, সেটাও আমরা দেখবো। সোজা কথা দেখো, নির্দিষ্ট কক্ষপথ আছে বা ব্যাসার্ধ নির্দিষ্ট আছে, দ্যাট মিন্স অবভিয়াসলি এটার কক্ষপথটা কি গোলাকার, রাইট, সিমেট্রিক্যাল। এই জন্য আমরা বলতে পারি এখানে আমাদের যে দ্বিতীয় যে সমস্যাটা ইলেকট্রনের কক্ষপথের আকার ভিত্তিক ত্রুটি, সেটাকে সলভ করা হয়েছে। তো আমরা বলতে পারি নির্দিষ্ট কক্ষপথ বরাবর সে ঘুরতেছিল, এটা প্রথম স্বীকার্যতে বলছে। এবং আরও একটা জিনিস বলছে ভাই, কক্ষপথটা যখন এই নির্দিষ্ট কক্ষপথ বরাবর যখন সে ঘুরে, তখন এই ইলেকট্রনটা কোনো প্রকার শক্তি শোষণ বা বিকিরণ করে না। তাহলে ভাই প্রশ্ন হচ্ছে, শক্তি শোষণ বা বিকিরণ করতেছে না, কেন করতেছে না? তার রিজনটা হচ্ছে ওই পার্টিকুলার জায়গায় সে আসলে স্ট্যাবল, মোর স্ট্যাবল ফিল করে। এভাবে এটার কারণে অ্যাটমটা ওই জায়গায় স্ট্যাবল হয়। এটার পিছনে আরও রিজন হইতেছে, ওইখানে বেশ কিছু ফোর্সের ব্যাপার স্যাপার আছে, যেগুলো আমরা অ্যাপ্লিকেশনে গিয়ে আরেকটু ভালো মতো করে বুঝবো, পরের ক্লাসে এটা আমরা বুঝাবো, আপাতত এখন বোঝা দরকার নাই। সো এটা দেখো একটা নির্দিষ্ট কক্ষপথ বরাবর ঘুরতেছে এবং সেখানে কিন্তু কি হচ্ছে না, কোনো ধরনের শক্তি শোষণ বা বিকিরণ করতেছে না। এই জন্য তার জায়গায় তার শক্তিটা সব জায়গায় মানে এই কক্ষপথ বরাবর কনস্ট্যান্ট থাকতেছে। দ্যাট মিন্স এই জায়গার সাথে কক্ষপথটাকে আমরা বলতে পারি কক্ষপথটা স্থায়ী কক্ষপথ, স্থায়ী, অথবা ইংলিশে বললে এটা আসলে স্টেশনারি বলতে পারো। আই গেস এটা বুঝতে পারছো। সো এটা যদি তুমি ফিজিক্যাল এক্সপ্লেনেশন বুঝে থাকো, এখন তুমি চাইলে ইজিলি স্বীকার্যটার যে অ্যাসারশনটা বা বিবৃতি, সেটা তুমি ইজিলি লিখতে পারবে। সেটা কি? স্থির কক্ষপথে, নিজের ভাষায় লিখো কোনো সমস্যা নেই, বাট মেজর ওয়ার্ডসগুলো যাতে করে মিস না যায়। যেমন ধরো স্থির কক্ষপথে প্রদক্ষিণকালে বা ঘোরার সময় ইলেকট্রন কোনো শক্তি শোষণ বা বিকিরণ করে না। এই কক্ষপথ সমূহ হলো স্থির কক্ষপথ বা স্টেশনারি অরবিট বা শক্তি স্তর বা অরবিট। ওকে, আই গেস মোটামুটি এটা ক্লিয়ার। এটা তোমার প্রথম স্বীকার্য ছিল। আচ্ছা, দেন আমরা আসবো দ্বিতীয় স্বীকার্যতে। দ্বিতীয় স্বীকার্যটা কি নিয়েছিল? দ্বিতীয় স্বীকার্যটা ছিল ইলেকট্রনের কৌণিক ভরবেগের ধারণা কেন্দ্রিক। ইলেকট্রনের কৌণিক ভরবেগের ধারণা কেন্দ্রিক।
এখন প্রথম জিনিস সেটা হইতেছে ভাই, আমরা তো নর্মাল ভরবেগ সম্পর্কে পড়ছি, কৌণিক ভরবেগ জিনিসটা এক্স্যাক্টলি কি তাহলে? এবার দেখো, যখন তুমি ধরো একটা লিনিয়ার যে মোশন আছে, বা ধরো একটা সরলরৈখিক গতির কথা চিন্তা ভাবনা করে দেখো, এই সরলরৈখিক গতির ক্ষেত্রে ধরো তোমার ভেলোসিটি কি, ভেলোসিটির ভ্যালুটা সেম সব জায়গায়, ধরো ভি ইজ ইকুয়াল টু 5 মিটার পার সেকেন্ড এরকম টাইপের প্রতিটা পয়েন্টে। তো ভেলোসিটি সেম সব জায়গায়, মানে ভেলোসিটির এই যে ভ্যালুটা, ভ্যালুটা এখন সেম। এবং দেখো তোমার যদি এই পয়েন্টে যে ভ্যালুটা, এই পয়েন্টেও সেই ভ্যালু, আবার এই পয়েন্টে যে ডিরেকশনটা একদিক বরাবর, এই পয়েন্টও সেম একই ডিরেকশন, দ্যাট মিনস এখানে শুধু ভ্যালু সেম না, এখানে কিন্তু ডিরেকশনও সেম, রাইট? বাট যখন তুমি এটা সার্কুলার মোশনের বেলায় দেখবা, ধরে নাও এটা একটা কি সার্কেল, তো এই সার্কেলের মধ্যে তুমি দেখো আহ, ধরো এই পয়েন্টে তুমি যদি ভেলোসিটি হিসাব করতে চাও, ভেলোসিটি কি এরকম করে অ্যাঙ্গুলার ভাবে করে যাবে না, এই ভেলোসিটি অবশ্যই তুমি হিসাব করবে এমন ভাবে করে, স্পর্শক বরাবর এমনি করে টান দিবা, তখন কি বুঝতে পারবে এটা তোমার ভেলোসিটি এই পয়েন্টের জন্য। তাহলে এই পয়েন্টের ভেলোসিটির যে ভ্যালুটা, ওইটা ধরে নাও v1। আবার এই পয়েন্টের ভেলোসিটির ভ্যালু এবং ডিরেকশন বোথ, এই পয়েন্টের ভেলোসিটিটা দেখো, এই পয়েন্টের ভেলোসিটি ধরে নাও v2। v1 এবং v2 এর যেই ভ্যালুটা ওইটা কিন্তু সেম, রাইট? আমরা পরম মান দিয়ে হিসাব করতেছি, এটা আসলে ভ্যালু, জাস্ট ভ্যালু কাউন্ট করতেছি। তাহলে দেখো v1 এবং v2 এর ভ্যালু কিন্তু সেম, বাট দুইটা কিন্তু ডিরেকশন সেম না। দেখো v1 এর যে ডিরেকশন, ওইটা কিন্তু v2 এর সাথে যাচ্ছে না। সো এই জন্য আমরা বলতে পারি যে এদের ক্ষেত্রে তুমি যে লিনিয়ার ভরবেগটা বের করতেছিলে আগের মতো, সেরকম ভরবেগ বলতে পারবা, ঠিক আছে ফাইন, আচ্ছা ঠিক আছে, এটার ভরবেগ এত, এটার ভরবেগ এত, মানে এই পয়েন্টের ভরবেগ এত, এই পয়েন্টের ভরবেগ এত, কোনো সমস্যা নাই। বাট ভরবেগটা তুমি একটা জেনারেলাইজড কোনো কিছু বলতে পারবে না, যেটা আসলে সমস্যাজনক। মানে পুরো সিস্টেমের জন্য ভরবেগ তুমি তখন বলতে পারবে না, যেটা তুমি লিনিয়ার ভরবেগের জন্য মানে লিনিয়ার মোশনের জন্য বলতে পারতেছিলা। তো এখানে একটা জেনারেল কোনো কিছু দরকার, সেই জেনারেলটার জন্য আমরা আসলে কৌণিক ভরবেগ হিসাব করি, যেখানে আমাদের আরও একটা জিনিস ইনক্লুড করতে হয়, যে সার্কেলের যে তোমার রেডিয়াসটা থাকে, সেই রেডিয়াসকেও কাউন্ট করতে হয়। এভাবে করে তুমি একটা জেনারেলাইজড, মানে পুরো পাথের জেনারেলাইজড একটা কৌণিক ভরবেগ পাচ্ছ, বা জেনারেলাইজড একটা জিনিস পাইতেছো। বুঝতে পারছি? সো এই জন্য আমরা এই রেডিয়াসটাকে তখন কি কাউন্ট করি। তো এই কৌণিক ভরবেগ মানে হইতেছে ধরো অ্যাঙ্গুলার মোমেন্টাম, বা এটাকে আমরা এল দিয়ে প্রকাশ করি, যেটাকে বলা হয় এম ভি। এম ভি তো আগের মতোই লিনিয়ার ভরবেগ ছিল, ইনটু আর রেডিয়াসকেও কাউন্ট করা হয়। এটা তোমার কি তাহলে? এটা তোমার হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম। ক্লিয়ার? আচ্ছা, এটা তোমার ফিজিক্সের জিনিস, আমি জাস্ট এমনি নর্মাল জিনিস বুঝাইলাম। সো এটা অ্যাঙ্গুলার মোমেন্টামটা আমাদের কাছে ক্লিয়ার। এখন কথা হচ্ছে ভাই, ইলেকট্রনের কৌণিক ভরবেগের ধারণা দ্বিতীয় শিকার সাথে কেমনে করে আসতেছে। দেখো, বোর খুবই হতচ্ছাড়াভাবে উনি একটা কি করছিল, উনি একটা ফর্মুলা বলে দিয়েছিল। ফর্মুলাটা হচ্ছে এরকম, উনি বলছে ভাই, ইলেকট্রনের কৌণিক ভরবেগ, যদিও হতচ্ছাড়া বলাটা উচিত হয় না, উনি অবভিয়াসলি এক্সামিন করে বের করছে, বাট উনি এটা রিজনটা আমাদের কাছে পৌঁছায় না, যার কারণে আমরা জানি না যে আসলে এটা উনি কিভাবে করে ডিরাইভ করে আনছে। ঠিক আছে? সো হতচ্ছাড়া ওয়ার্ডটার জন্য এক্সট্রিমলি সরি। আচ্ছা, সো ইলেকট্রনের কৌণিক ভরবেগ এল ইজ ইকুয়াল টু এমভিআর, তো আমরা নর্মালি জানি, বাট এটার পরে উনি বলছে এনএইচ বাই টু পাই হবে, মানে এমভিআর ইজ ইকুয়াল টু এনএইচ বাই টু পাই হবে। এটা আমরা ক্লাস 9-10 মোটামুটি পড়ে এসেছি। তাহলে এটার যদি তুমি অ্যাসারশনটা বলো, সেটা কিরকম দাঁড়ায়? সেটা হবে এরকম: প্রতিটি নির্দিষ্ট কক্ষপথে আবর্তনরত ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্দিষ্ট। দেখো, আমাকে একটা জিনিস বলো তো, নির্দিষ্ট কক্ষপথে কৌণিক ভরবেগ নির্দিষ্ট মানে কি? দ্যাট মিন্স কৌণিক ভরবেগটা কনস্ট্যান্ট। তাহলে কোনোভাবেই আমার কক্ষপথটা ছোট হচ্ছে না, কক্ষপথটা সেম নিজের জায়গায় আছে, একটা নির্দিষ্ট রেডিয়াস বরাবর ঘুরতেছে, রেডিয়াসটা কোনোভাবে চেঞ্জ হইতেছে না। এই জিনিসটা বলার কারণে আমরা বুঝতে পারছি না ভাই, আগে যে ম্যাক্সওয়েলের তত্ত্বটা দিছিল যে ঘুরতে 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 মাঝখান বরাবর পতিত হয়ে যাওয়ার কথা, বাট অ্যাকচুয়ালি এটা হইতেছে না। কেন হইতেছে না? এই যে কৌণিক ভরবেগের কারণে।
আরও রিজন আছে, ফোর্স রিলেটেড অনেক কাহিনী আছে যেগুলো আমরা অ্যাপ্লিকেশনে গিয়ে ভালো মতো করে বুঝতে পারবো। আপাতত এটা মনে রাখো যে ওনার যেই ফল্টগুলো ছিল রাদারফোর্ডের, সেই ফল্টের উপর বেস করে উনি আসলে এই স্বীকার্যটা দিতে পারছে। তাহলে কৌণিক ভরবেগ নির্দিষ্ট এবং তা h/2 পাই এর পূর্ণ সংখ্যার গুণিতক হবে। এখানে একটা জিনিস দেখো, এম কি এখানে? এম হচ্ছে ইলেকট্রনের ভর। এটা কত বলো তো? এটা আমরা 9-10-এ পড়ছিলাম, সামনে আবারও একটু দেখবো, সমস্যা নাই। 9.31 ইন্টু 10^31 কেজি, এটাই তো ছিল তাই না? একটু শিওর হয়ে দেখবা সবাই, আমার এক্স্যাক্টলি মনে আসতেছে না, এটাই হওয়ার কথা। এরপর হচ্ছে তোমার ভেলোসিটি। ইলেকট্রন যেই কক্ষপথে ঘুরছে সেই কক্ষপথে ইলেকট্রনের বেগ, এটা মাথায় রাখবা। কেন আমি কক্ষপথটা নির্দিষ্ট করে বলছি? কারণ যখন তোমার কক্ষপথটি ডিফারেন্ট হয়ে যাবে, ধরো এটা যদি ফার্স্ট লেয়ার থেকে সেকেন্ড লেয়ারে চলে যায়, তখন কি ইলেকট্রনের বেগটাও আর সেম থাকবে না, ডিফারেন্ট হয়ে যাবে। এবার তোমার রেডিয়াস। রেডিয়াস ইলেকট্রন যেই কক্ষপথে ঘুরছে তা পর্যন্ত তার ব্যাসার্ধ বা কক্ষপথের ব্যাসার্ধ। ফাইন, তাহলে এমভিআর ক্লিয়ার। এরপর আসে h/2 পাই। তাহলে এইচ কি? এনটা বলতেছি আর একটু পরে। এইচ হইতেছে তোমার প্লাঙ্কের ধ্রুবক বা প্লাঙ্কস কনস্ট্যান্ট। প্লাঙ্কের ধ্রুবকের ভ্যালু কত? 6.626 ইন্টু 10^34 জুল সেকেন্ড। দেখো তুমি যদি ক্যালকুলেটরের পিছনের যে পার্টটা থাকে সেই পার্টটার দিকে দেখো, দেখবা এখানে তোমার এইচ এর ভ্যালু থাকে, ইলেকট্রনের ভরের ভ্যালু থাকে, সব কিছুর ভ্যালু থাকে। সো কোনো কিছু যদি তোমরা ভুলে যাও, তোমার ক্যালকুলেটর ইউজ করবা। বাট আমি প্রেফার করব তোমরা ক্যালকুলেটর ডিরেক্টলি ইউজ না করে এভাবে করে তোমরা আগে মানগুলা একটু মনে রাখার চেষ্টা করো। আগে আগে মনে রাখো, তারপর কি যদি আনফর্চুনেটলি ভুলে যাও তখন কি এটাকে ইউজ করো, নো ইস্যুস। এরপর আসে তোমার 2 পাই। 2 পাইতে আমরা জানি এটা একটা কনস্ট্যান্ট, পাইয়ের ভ্যালু হইতেছে 3.1416, যা বলো এরপরে সমস্যা নাই। কথা হচ্ছে তাহলে এন জিনিসটা কি? এন হইতেছে তোমার কক্ষপথ নং, বা এটাকে বলে আমরা শুদ্ধ ভাষায় ভাষায় বললে বা কেমিস্ট্রির শুদ্ধ ভাষায় বললে এটাকে বলবো আমরা কোয়ান্টাম সংখ্যা। দ্যাট মিন্স ধরো তোমার শক্তি স্তর যেইটাতে তোমার ঘুরতেছে সেই শক্তি স্তরটার নং কত, কয় নাম্বার শক্তি স্তরে ঘুরতেছে, সেটাই তোমার কি এন। তাহলে এখন প্রশ্ন আসতে পারে ভাই, ধরো তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে কক্ষপথ কি একটাই আমি ধরবো আজীবন? না, কক্ষপথ কিন্তু একটা হয় না। এটা জিনিস একটা জিনিস সবসময় মনে রাখবা, সেটা হইতেছে এরকম। আমি একটু আঁকি। ধরো এটা তোমার যদি একটা পরমাণু হয়, এটা তোমার একটা লেয়ার, এটা একটা লেয়ার, এরকম অসংখ্য লেয়ার হইতে পারে। সেটা অসংখ্য পরিমাণের লেয়ার হইতে পারে। বুঝতে পারছো? ধরো 1, এটা 2, ঠিক আছে, আর এটা ধরো হইতেছে এরকম বাড়তে বাড়তে এটা n পর্যন্ত। তাহলে এটা মাথায় রাখবা নোট হিসেবে, একটি পরমাণুতে অসীম সংখ্যক কি থাকে, শক্তি স্তর থাকে বা কক্ষপথ থাকে। বাট পরমাণু তার প্রয়োজন অনুসারে
ইউজ করে। দ্যাট মিন্স একটা হাইড্রোজেনের বেলায় তোমার কোয়ান্টাম সংখ্যা অসীম সংখ্যক আছে, বাট তোমার ইলেকট্রনটা কোন কক্ষপথে আছে সেটার উপর ডিপেন্ড করে। কারণ তুমি চাইলে কি করতে পারো, প্রথম শক্তি স্তর থেকে ইলেকট্রনটাকে থার্ড শক্তি স্তরে নিতেই পারো, তোমার যদি ইচ্ছা হয়। ল্যাবরেটরিতে নেওয়া পসিবল, এটা তুমি উত্তেজিত করে নেওয়া পসিবল, এটা ইম্পসিবল কোনো কিছু না, রাইট? সো আমরা চাইলেই কিন্তু কক্ষপথ একটা থেকে আরেকটা জায়গায় নিতে পারবো, এটাতে কোনো সমস্যা নাই, রাইট? তাহলে আমরা বলতে পারি যে অসীম সংখ্যক কক্ষপথ থাকে, বাট আমরা সবগুলোকে ইউজ করে নিই অ্যাট এ টাইম। এটা ডিপেন্ড করবে যে পরমাণুটা কখন কী জন্য দরকার, বুঝতে পারছি? তাহলে কোয়ান্টাম সংখ্যা অবভিয়াসলি পূর্ণ সংখ্যা হবে, এই জন্য বলছে h/2π এর পূর্ণ সংখ্যার গুণিতক, তাহলে h/2π ইন্টু পূর্ণ সংখ্যা হবে। তাহলে 1 2 3 এরকম যত হইতে পারে n পর্যন্ত, বুঝতে পারছি? আচ্ছা, তাহলে আই গেস দ্বিতীয় স্বীকার্য সবার কাছে এখন ক্লিয়ার। এখন আমরা যাই তৃতীয় স্বীকার্যতে। তৃতীয় স্বীকার্যটা কি? তৃতীয় স্বীকার্য হচ্ছে শক্তির শোষণ বা বিকিরণ ও বর্ণালী সৃষ্টির ধারণা কেন্দ্রিক স্বীকার্য, এটা এখানে এক্সপ্লেন করা হয়। আচ্ছা, সেটা বোঝার আগে আমাদেরকে আমি একটা চিত্র আঁকি। মানে একটা পরমাণুর চিত্র ইউজুয়ালি একটু বড় করে আঁকি। আচ্ছা, এটা এতটুকুই চলবে। আচ্ছা, এখন ফর্সে ধরে নাও আমি একটু ভিন্ন কালারের। আচ্ছা, এখন ধরো একটা ইলেকট্রন তোমার প্রথম শক্তি স্তরে আছে এখানে, সে চাচ্ছে এই ইলেকট্রনটা এখন এখান থেকে, আমি চাচ্ছি যে আমি এটাকে দ্বিতীয় শক্তি স্তরে নিয়ে যাব। পসিবল না? পসিবল। তো ধরো আমি এটাকে এখন এই দ্বিতীয় শক্তি স্তরে নেওয়ার সময় আমার কি কাহিনীটা হবে সেটা একটু ভাবতে হবে। দেখো, প্রথম শক্তি স্তর যেটা আছে বা প্রথম লেয়ার যেটা আছে, ধরো এটা নাও, এটা যদি E1 হয় আর এটা তোমার যদি E2 হয়, আমি ধরে নিলাম, মানে এটার এনার্জি E1, এটার এনার্জি E2, কার এনার্জি বেশি হবে, বাইরেরটা না ভিতরেরটা? অবভিয়াসলি বাইরেরটা হবে, কারণ দেখো বাইরের ক্ষেত্রে তোমার বাইরের মানে অ্যাটমের সাথে তোমার কি, তোমার হইতেছে ফোর্সটা অনেক কমে যাচ্ছে, এই কক্ষপথের জন্য বলতেছি। তাহলে কক্ষপথটা যখন বাইরের দিকে এক্সপান্ড করতেছে বা বাইরে চলে যাচ্ছে সেই পজিটিভ চার্জ থেকে, তখন এটা বেশি বাইরে হয়ে যাওয়ায় এটা ছেড়ে যাওয়ার পসিবিলিটি অনেক বেশি, বুঝতে পারছি? তখন এই কক্ষপথের নিজেরই অনেক বড় একটা শক্তি লাগে, নতুবা তার যদি শক্তি কম থাকে সেই সময়ে, তাহলে আলটিমেটলি সে কক্ষপথটা স্ট্যাবল থাকবে না, আর নিজেদের জায়গায় স্ট্যাবল থাকবে না, কারণ দূরে চলে গেছে, এখন কক্ষপথে নিজস্ব একটা শক্তি লাগবে। সো এই জন্য তোমার প্রথম শক্তি স্তরের যেই এনার্জি, দ্বিতীয় শক্তি স্তরের এনার্জি সেখান থেকে অনেক বেশি থাকে। সো আমরা এখান থেকে বলতে পারি যে E2 ইজ গ্রেটার দেন E1। এতটুকু আমরা বুঝতে পারছি। তাহলে দেখো, যখন ইলেকট্রনটা প্রথম শক্তি স্তরে ছিল তখন তার এনার্জি তাহলে কি ছিল, কম ছিল। যখন তাকে আমি প্রথম থেকে দ্বিতীয় শক্তি স্তরে নিচ্ছি তখন তার কি করতেছে, এনার্জি বাড়তেছে, কারণ দ্বিতীয় শক্তি স্তরে এনার্জি বেশি E1 থেকে। সো আমরা বলতে পারি এবার E1 মানে প্রথম শক্তি স্তর থেকে আমি যখন দ্বিতীয় শক্তি স্তরে নিচ্ছি, এদের শক্তি আমার বাড়াতে হচ্ছে ইলেকট্রনের ক্ষেত্রে। তাহলে আমাকে বলো, এদের ক্ষেত্রে আমাকে শক্তি অ্যাড করতে হবে নাকি কাট করতে হবে? শক্তি অ্যাড করতে হবে। অ্যাড আমি কোত্থেকে করব, পরিবেশ থেকে করব, বুঝতে পারছি? তাহলে শক্তি যে আমি অ্যাড করব, এই অ্যাড আমি কোত্থেকে করব, পরিবেশ থেকে করব বা এনভায়রনমেন্ট থেকে করব। তাহলে এই যে শক্তি অ্যাডের যেই জিনিসটা, এটাকে আমরা বলতেছি শক্তি শোষণ করতেছে অ্যাকচুয়ালি। তাহলে এটা কি করতেছে, শক্তি শোষণ করতেছে।
তাহলে আমাকে বলো, আমি যদি এখন বলি প্রথম সিচুয়েশনের জন্য, সেটা কি করতেছে, নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যাচ্ছে, এরকম পার্টিকুলার মোমেন্টে তোমার কি শক্তি অ্যাড হচ্ছে না কাট হইতেছে? শক্তি অ্যাড হচ্ছে, মানে কি তাহলে শক্তি শোষণ করতেছি আমি। কারণ শক্তি শোষণ করার মাধ্যমেই সেই ইলেকট্রনটা ওই এনার্জি লেভেলে স্টেবল থাকার মতো শক্তি অর্জন করবে। তাহলে আমরা বলতে পারি এখানে আমরা শক্তি শোষণ করতেছি। আচ্ছা, কতটুকু শক্তি শোষণ করতেছি আমরা? দেখো, ততটুকুই শক্তি শোষণ করব যতটুকু শোষণ করলে E2 এর সমান হবে, রাইট? তাহলে E1 প্লাস সামথিং, আমি সামথিংটা সমান ধরে নিলাম ডেল ই, এটাকে আমরা বলবো ডেল ই ইজ ইকুয়াল টু E2। তা আমরা বলতে পারি ডেল ই ইজ ইকুয়াল টু E2 মাইনাস E1। এতটুকু আমি শক্তি কি করতেছি, শোষণ করতেছি, রাইট? আচ্ছা, তাহলে এটার যদি ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন লিখি, এটা কেমনে করে লিখবো? ডেল ই ইজ ইকুয়াল টু E2টা কি হাইয়েস্ট, তাহলে EH মাইনাস EL, ঠিক আছে না? আচ্ছা, এখন একটা বেসিক জিনিস বলি, আমি ডেল ই যে লিখলাম, ভাই ডেল কেন লিখছি? আমি তো ই লিখলে পারতাম। ডেল বলা হয় ডিফারেন্সকে, দেখো আমরা ডিফারেন্স বের করছি না? এখন দুনিয়াতে যে কোনো কোথাও তুমি যখন ডিফারেন্স বলবা, তোমাকে যদি নির্দিষ্ট করে না দেয় যে ভাই তুমি এটা মাইনাস এটা করো, ততক্ষণ পর্যন্ত যখন তোমাকে জাস্ট ডিফারেন্স বলছে বা তুলনা, মানে তোমার হইতেছে পার্থক্য বের করতে বলছে, তখন তোমার কাজ কি? তখন তোমার কাজ হইতেছে অলওয়েজ অলওয়েজ শেষ মাইনাস আদি করা। বুঝাতে পারছি? যে কোনো কোথাও ডিফারেন্স দেখবা শেষ মাইনাস আদি। বুঝতে পারছি? কেউ যদি বলে যে না ভাই আদি বাই শেষ করবো আমি, করতে পারবা, তখন তোমার আগে এটা মাইনাস বসা দিতে হবে। বুঝতে পারছি? সো ডিফারেন্স মানি শেষ মাইনাস আদি, সেই ডিফারেন্স মানি শেষ মাইনাস, এটা তুমি একদম মুখস্থ রাখবা, আজীবন কাছে লাগবে। তো দেখো, শেষ মাইনাস আদি, এই নিম্ন থেকে উচ্চ শক্তি স্তরে যাওয়ার সময় মানে শেষ অবস্থা কোনটা ছিল? উচ্চ শক্তি স্তরে। তাহলে আমরা বলতে পারি উচ্চ শক্তি স্তরের শক্তি মাইনাস নিম্ন শক্তি স্তরের শক্তি, দ্যাট মিনস EH মাইনাস EL। এইচ দিয়ে আমি হাই বুঝাইছি, এল দিয়ে লো বুঝাইছি, এই জন্য আমি এটা ইউজ করছি। তাহলে এটা কি ক্লিয়ার যে ডেল ই ইজ ইকুয়াল টু EH মাইনাস EL হয়েছে? এখানে কেন হয়েছে, কিভাবে হয়েছে, বুঝতে পারছি? আচ্ছা, এবং আমি যদি বলি এদের ক্ষেত্রে এখন শোষিত শক্তির পরিমাণ কত, দেখো শোষণ করতেছে কতটুকু, ডেল ই পরিমাণ। তাহলে আমরা বলতে পারি শোষিত শক্তির পরিমাণ হবে জাস্ট ডেল ই। ক্লিয়ার? ওকে। এখন ধরো আমি আরো একটা কন্ডিশনে গেলাম, যে ধরো ধরে নাও হইতেছে আমি এখন সেকেন্ড শক্তি স্তরে আছে আমার এই ইলেকট্রনটা, এটা এখন যাইতে চাচ্ছে প্রথম শক্তি স্তরে। তাহলে এই থেকে এইভাবে করে তার পাথটা যাচ্ছে এবার। এখন এই অবস্থা আমাকে বলো E2 বড় E1 ছোট, তাহলে এবার কি তার শক্তি কমাইতে হবে না বাড়াইতে হবে? এবার শক্তি কমানো লাগবে, বা শক্তি কাট করতে হবে, বা শক্তি মাইনাস করতে হবে। তাহলে শক্তি মাইনাস করা মানে কি? শক্তিগুলোকে তুমি ছেড়ে দিবা। কোথায় ছেড়ে দিবা? পরিবেশে ছেড়ে দিবা। শক্তি ছেড়ে দেওয়ার প্রসেসের নাম কি? শক্তি ছেড়ে দেওয়ার প্রসেসের নাম শক্তি বিকিরণ করা। তাহলে আমরা বলতে পারি শক্তি বিকিরণ করবে কখন? উচ্চ থেকে নিম্নতে গেলে। আচ্ছা, আমাকে বলো, শক্তি কি কোনোদিন চেঞ্জ, মানে শক্তি কি কোনোদিন হইতেছে লাইক ডিস্ট্রয় হয়ে যায়? না। কোনোদিন ক্রিয়েট হয়ে নতুন করে? না। শক্তি এক রূপ থেকে এক রূপে যায়। তাহলে যেই মুহূর্তে তুমি এই রেডিয়েশনের মধ্যে শক্তি বেশ কিছু ছেড়ে দিচ্ছ, ওই পার্টিকুলার সময় এই বিকিরিত শক্তিগুলা একটা ফরম্যাটে বের হয়ে আসবে, রাইট? হইতে পারে সেটা যান্ত্রিক শক্তি, সেটা হইতে পারে রাসায়নিক শক্তি, সেটা হইতে পারে আলোক শক্তি। ইউজুয়ালি আমরা যেটা দেখি, এই ধরনের শক্তি যখন কিনা বিকিরিত হয়, তখন সে আলোক শক্তির মাধ্যমেই বের হয়। তাহলে আমরা বলতে পারি যে শক্তি বিকিরিত করতেছে, এইভাবে করে সে কোন শক্তি বের করতেছে বা কোন শক্তি হিসেবে ফর্ম করতেছে পরবর্তীতে? আলোক শক্তি। এই আলোক শক্তিই তোমার কি? সেই বর্ণালী। তাহলে হাইড্রোজেন বর্ণালীর যে একটা মানে একটা প্রবলেম, সেই প্রবলেমটা কে সলভ করতে পারছে? বোর। কোথায়? তৃতীয় স্বীকার্যতে এসে। তাহলে কি এটা ক্লিয়ার? আই গেস ক্লিয়ার। না ক্লিয়ার হলে আবার একটু প্রথম থেকে দেখো, রিক্যাপ করে দেখো, সমস্যা নাই। তাহলে আমি যদি এখন উচ্চ থেকে নিম্নতে যাই, উচ্চ থেকে নিম্নতে, তখন আমার কি হইতেছে? শক্তি বিকিরণ হচ্ছে।
আচ্ছা, আমাকে বলো বিকিরিত শক্তির পরিমাণটা কত হবে। দেখো, অ্যাট ফার্স্ট ই টুতে ছিল, ই টু থেকে কি করছে, ছেড়ে দিছে, রাইট? কি করছে, শক্তি মাইনাস করছে, তারপর গিয়ে ই ওয়ানে পরিণত হয়েছে। তা ততটুকুই শক্তি ছেড়ে দিবে, যতটুকু শক্তি ছেড়ে দিলে ই ওয়ানে পরিণত হবে। তার আমরা বলতে পারি ই টু মাইনাস ডেল ই এবার ইজ ইকুয়াল টু ই ওয়ান। এই সেকেন্ড কন্ডিশনের জন্য তাহলে এখান থেকে আসতেছে ডেল ই ইজ ইকুয়াল টু কত হবে, ই টু মাইনাস ই ওয়ান। এটা কি, এটা হচ্ছে বিকিরিত শক্তির পরিমাণ। আবারও বলি, এটা কি, এটা হচ্ছে বিকিরিত শক্তির পরিমাণ। আমরা এটাকে ডেল ই নট দিয়ে, নট না, এটা তোমার হচ্ছে প্রাইম দিয়ে প্রকাশ করি, তাহলে আই গেস ক্লিয়ার হবে। আচ্ছা, এখন একটা জিনিস আমি বলছিলাম ভাই, দেখো ডিফারেন্স মানিয়ে কি, ডিফারেন্স মানিয়ে হইতেছে শেষ মাইনাস আদি। তাহলে সেই হিসাব করে আমি যদি বলি ডেল ই ফর সেকেন্ড কন্ডিশন, দুইটা কিন্তু আলাদা আলাদা, একটু মাথায় রাখবে এটা। আমি সেপারেট করে দিই, নতুবা আবার সবাই জগা খিচুড়ি পাকাই ফেলবা। তো এটা কিন্তু দুইটা কিন্তু আলাদা আলাদা, ঠিক আছে? সো আমি যদি এখন বলি সেকেন্ড ক্ষেত্রে ডেল ই সমান কিভাবে করে তুমি হিসাব করবা, শেষ মাইনাস আদি, শেষ কোনটা, নিম্ন, তাহলে ই এল এবার আগে আসবে, আর এখানে ই এইচটা পরে যাবে। তাহলে প্রথম ক্ষেত্রে তোমার কি আসতেছিল, প্রথম ক্ষেত্রে আসতেছিল পজিটিভ ভ্যালু আসতেছিল ডেল ই এর মানটা। কেন, বুঝতে পারছো? কারণ ইএইচ তো বেশি, আবার ইএল তো কম। তাহলে এখানে ডেল ই এর ভ্যালুটা কত আসবে, ডেল ই এর ভ্যালুটা নেগেটিভ আসবে। বুঝতে পারছি? তাহলে আমাকে বলো, যখন তুমি জাস্ট ডেল ই বলতেছো, তোমাকে যদি কোয়েশ্চনে বলে ডেল ই বের করতে, তখন তুমি কি করবা, শেষ মাইনাস আদি করবা। তখন ইএল মাইনাস ইএইচ করতে হবে, তখন তোমার কি আসবে, নেগেটিভ আনসার আসবে। বুঝতে পারছি? কারণ ডিফারেন্স মানে কি, ডিফারেন্স মানে হইতেছে শেষ মাইনাস আদি। বাট তোমার যদি বলে বিকিরিত শক্তির পরিমাণ কত, তখন তুমি এই যে তুমি এখান থেকে বের করছো না, এইখান থেকে এই জিনিসটাই বসাই দিবা। তাহলে বিকিরিত শক্তির পরিমাণ হবে কত, ডেল ই প্রাইম অথবা মাইনাস ডেল ই। কারণ তোমার কিন্তু পজিটিভ ভ্যালুটা দেখাইতে হবে এবার, কারণ আসছে তো তোমার নেগেটিভ। বুঝতে পারছি? ক্লিয়ার? ওকে, আই গেস তাহলে তৃতীয় শিকার্যের বেসিকটুকু ক্লিয়ার। এখন কথা হচ্ছে ভাই, এই যে ভুগিচুগি কথাবার্তা বললাম, এটার তো একটা কি আছে, অ্যাসারশন বা বিবৃতি আছে, সেটা কি হবে? আচ্ছা, বিবৃতিটা হচ্ছে এরকম, যখন কোনো ইলেকট্রন নিম্ন হতে উচ্চ শক্তির স্তরে লাফিয়ে চলে, তখন নিম্ন থেকে উচ্চতে গেলে কি হয়, তখন শক্তির শোষণ হয়। শক্তির শোষণ ও যখন উচ্চ থেকে, উচ্চ হতে নিম্ন শক্তি স্তরে লাফিয়ে চলে, তখন শক্তির বিকিরণ ঘটে। এখানে শোষিত বা বিকিরিত শক্তির পরিমাণ ডেল ই ইজ ইকুয়াল টু ই টু, মানে শেষ থেকে প্রথমটা মাইনাস ই টু মাইনাস ই ওয়ান ইজ ইকুয়াল টু এইচ এফ। তুমি এখন যদি বলো যে ভাই এইচ এফ জিনিসটা কি, এটাও আসলে এই চ্যাপ্টারের জিনিস, যেটা তোমরা হইতেছে যখন ফিজিক্সে, নিউক্লিয়ার ফিজিক্স অথবা ফিজিক্সে যখন তুমি মডার্ন ফিজিক্সের দিকে যাবা,
তখন মোটামুটি একটু ধারণা পাবা। এখন এটা বুঝাইতে গেলে তোমাদের সময় লাগবে। সোজা কথা ই ইজ ইকুয়াল টু এইচ এফ, এটা জেনে রাখো, এটা সামনে কাজে লাগবে যখন তুমি এনার্জি পড়বা, এনার্জি রিলেটেড জিনিসপত্র পড়বা ফিজিক্সে। সো কেমিস্ট্রিতে এতটুকুই পড়লে এনাফ। ডেল ই ইজ ইকুয়াল টু ই2 - ই1 ছিল ইজ ইকুয়াল টু এইচ এফ। এখন তুমি আমাকে প্রশ্ন করতে পারো, ভাই বুঝলাম ভাই, আমি মনে রাখতে পারবো কেমনে? এটার জন্য যদি একটা কিছু বলে দিতেন, নেমোনিক বলে দিতেন তাহলে ভালো হতো। দেখো ভাই, এখানে তোমার যে কোনো একটা মনে রাখবা, নিম্ন থেকে উচ্চতে গেলে শক্তির শোষণ হয়, উচ্চ থেকে নিম্নতে গেলে শক্তির বিকিরণ হয়। পরীক্ষার ক্ষেত্রে তোমার দেশে 30 সেকেন্ডে আনসার করার জন্য, মানে এমসিকিউতে অবভিয়াসলি ফার্স্ট হওয়া লাগবে, সেটার জন্য আমি একটা জিনিস বলেছি, সেটা হচ্ছে উনিবি। দেখো উনিবিদি কি বোঝায়, এটা উপরে লিখে দিলাম। উনিবিদি বোঝায় উচ্চ টু নিম্ন, আর বিদি বোঝায় বিকিরণ। সরি, আবার লিখি। উনি বি, এটা দিয়ে বোঝায় উচ্চ থেকে নিম্ন কি করে, বিকিরণ করে। আই গেস মোটামুটি এটা এখন ক্লিয়ার। তাহলে তৃতীয় স্বীকার্য, এটা সবারই কি ক্লিয়ার হয়েছে? আই হোপ ক্লিয়ার হয়েছে। যদি না হয় আর একবার রিক্যাপ করে পুরোটা দেখো, আই গেস ইনশাল্লাহ সবাই বুঝবা ভালো মতো। আচ্ছা, তাহলে দেখো আমরা কি কি জিনিস পড়লাম এতক্ষণ। আমরা এতক্ষণ ধরে পড়লাম এদের আদার নেমসটার রিজন কী ছিল, এদের অবজেক্টিভস কী 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 ছিল, এই অবজেক্টিভ অনুযায়ী প্রথম স্বীকার্য, দ্বিতীয় স্বীকার্য, তারপর তোমার তৃতীয় স্বীকার্য, সবগুলো আমরা এক্সপ্লেন করছি, এবং কীভাবে করে ওই তিনটা ফল্টগুলোকে মানে প্রবলেমগুলো সলভ করছিল বা ফল্টগুলোকে যেভাবে সলভ করছিল সেটাও আমরা এক্সপ্লেন করতে পারছি। আই গেস এখন এটা নিয়ে কোনো ধরনের সন্দেহ নাই। যদি সন্দেহ থাকে আবারও দেখো, আর কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। এখন কথা হচ্ছে ভাই, স্বীকার্য তো বুঝলাম, এই স্বীকার্যগুলোর উপর বেস করে আমার পরমাণু মডেলে এমন কোন বিপ্লব ঘটে গেছে বা এমন কোন সফলতা পাইছি আমি, যেটার কারণে আমি এখন পড়াশোনা করতেছি এটা রিলেটেড, তাই না? সেটা কোশ্চেনে আসতে পারে। তাহলে দেখো আমরা এখন সার্থকতাগুলো একটু পড়ি, যে আমরা কোন কোন জিনিসগুলা পেয়েছিলাম এখান থেকে। সার্থকতা, আচ্ছা, আমরা এখন পড়বো, দীঘা উঠে না কেন, সার্থকতা আবার হলে। আচ্ছা, একটু আমি আবারও অন করতেছি, একটু ওয়েট করো। সার্থকতাগুলা আমি জাস্ট, আমার কাছে লেখা আছে, আমি জাস্ট তোমাদেরকে দেখাই। আচ্ছা ফাইন, ওকে। এখন সার্থকতাগুলো কি কি একটু দেখো। সার্থকতা আমাদের পাঁচটা ছিল। একটা হচ্ছে আমরা এর মাধ্যমে পরমাণুর স্থায়িত্ব ব্যাখ্যা করতে পারছি। পরমাণুর স্থায়িত্ব কেমনে করে ব্যাখ্যা করছে, ওই যে দেখো কক্ষপথগুলোকে আমরা স্থির বলতে পারছি বোর পরমাণু মডেলের মাধ্যমে। 2 নাম্বার, আমরা কক্ষপথের ব্যাসার্ধকে ডিটারমাইন করতে পারছি। এখনো পারি না, আমরা অ্যাপ্লিকেশনে গিয়ে আরেকটু ক্লিয়ারলি বুঝতে পারবো। আপাতত এটা জেনে রাখো, এমভি ইজ ইকুয়াল টু NH/2 পাই থেকে এখানে আর ইজ ইকুয়াল টু 1/mv ইন্টু NH/2 পাই এমনি করে তুমি লিখতে পারো। বাট এখান থেকে আরেকটু সুন্দর করে একটা আমরা ফর্মুলা সাজাতে পারছি কক্ষপথের ব্যাসার্ধ রিলেটেড। সো ওইটা আমরা দেখবো।
থার্ডলি আমরা কোয়ান্টাম সংখ্যার ধারণা পাইছি, যেটা হইতেছে ওই যে কক্ষপথ নং আমরা পড়ছিলাম NH/2 এর মধ্যে, ওইটাও আমরা ধারণা পাইছি কোথায়, এই বোর পরমাণু মডেলে। 4 নম্বরে আমরা এক ইলেকট্রন বিশিষ্ট হাইড্রোজেন পরমাণু, ওই যে তোমার 3 নম্বর যে স্বীকার্য ছিল ওইখানে আমরা পড়ছিলাম যে এক ইলেকট্রন বিশিষ্ট হাইড্রোজেন পরমাণু বা এই টাইপের যে আয়নগুলো আছে, ধরো হিলিয়াম প্লাস, লিথিয়াম 2 প্লাস, বেরিলিয়াম 3 প্লাস, যারা কিনা এক ইলেকট্রন বিশিষ্ট, ওদের বর্ণালীগুলোকেও আমরা ডিটারমাইন করতে পারছি, রাইট? আচ্ছা, অ্যান্ড ফাইনালি আমরা এই কক্ষপথগুলার যে শক্তি বা বেগ এগুলোকেও ডিটারমাইন করতে পারছিলাম বোর পরমাণু মডেলের সাহায্যে। আমরা যখন অ্যাপ্লিকেশন পড়বো এই বোর পরমাণু মডেলের, তখন গিয়ে আমরা আরেকটু ক্লিয়ারলি বুঝতে পারবো যে আসলে কিভাবে করে শক্তি, বেগ বা ব্যাসার্ধ যেগুলার এত সুন্দর সুন্দর ফর্মুলা আমরা পাইতেছি। আমরা এখনো দেখাই নাই, দেখলে মাথা ঘুরাবে, যখন দেখাবো তখন গিয়ে বুঝতে পারবো আসলে কাহিনীটা কোথায় কি হইতেছে। তাহলে আগে সার্থকতা সবার এখন ক্লিয়ার, রাইট? ওকে, তাহলে আমরা এবার যাই তোমার সীমাবদ্ধতার মধ্যে। কারণ আমরা জানি রাদারফোর্ডের পর বোর আসছে, বোরের কিন্তু পারফেক্টলি ছিল না, এই জন্য সমারফিল্ড আসছে, তারপর ভেক্টর পরমাণু মডেল আসছে, তারপর গিয়ে আধুনিক পরমাণু মডেল আসছে শ্রোডিঞ্জারেরটা। তো আমরা বলতে পারি এই পরমাণু মডেলও কিন্তু পারফেক্ট না, এই পরমাণু মডেলও অনেকগুলো সীমাবদ্ধতা ছিল। তো সীমাবদ্ধতাগুলো কি সেটা আমরা একটু ডিটারমাইন করার চেষ্টা করি। তাহলে এবার আমরা পড়বো সীমাবদ্ধতা। কি পড়তেছি? সীমাবদ্ধতা। আচ্ছা, তাহলে এদের সীমাবদ্ধতা পড়ার সময় প্রথম যে সীমাবদ্ধতা আমাদের চোখে পড়ে সেটা হচ্ছে, ভাই, আমরা যখন পারমাণবিক বর্ণালী এক্সপ্লেন করছিলাম তখন আমরা জাস্ট এক ইলেকট্রন বিশিষ্টর ক্ষেত্রে আমরা কি করতে পারছি, পরমাণুগুলোর ক্ষেত্রে বা আয়নগুলোর ক্ষেত্রে আমরা বর্ণালী ব্যাখ্যা করতে পারছি। বাট যখন একের অধিক হয়ে যাবে তখন আমরা কি করব? তাহলে একাধিক, সেটা কিন্তু আমাদের বোর কিন্তু এক্সপ্লেন করতে পারে না। সো একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু সমূহের বর্ণালী আমাদের বোর ভাই প্রুফ করতে পারে নাই। সো এটা তার প্রথম সীমাবদ্ধতা ছিল। 2 নাম্বার, এরা আসলে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি মেনে চলে না। প্রশ্ন আসতে পারে, ভাই হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি কি? দেখো, তোমাদের বইয়ের মধ্যে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি, তারপর ধরো এই যে E=Hf, তারপর ধরো হইতেছে তোমাদের প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব, এগুলো আসলে এখন পড়ার জিনিস না। এগুলো এখন পড়লে তোমরা যেটা মেইন স্ট্রিমের পড়া, মানে গুণগত রসায়নের যে মেইন থিং এখন পরমাণু মডেল, সেখান থেকে তোমরা ছিটকে যাবে। এই জন্য আমি তোমাদের এগুলো পড়াইতেছি না। আর এগুলো তোমার কেমিস্ট্রির জিনিসও না, এগুলো তোমার সব হইতেছে ফিজিক্সের জিনিস। তো ফিজিক্স তোমরা যখন পড়বা তখন কি আরেকটু ক্লিয়ারলি বুঝতে পারবা যে এই সীমাবদ্ধতাগুলা বা এই যে পার্টিকুলার জিনিসগুলো ছিল সেগুলো আসলে ভিজিবিলিটি তুমি কেমনে করে পাবা। বুঝতে পারছি? তখন ক্লাস লেন্থ আরেকটু বড় হয়ে যেত যখন তোমাদেরকে আমি এগুলো বোঝাতাম শুরু করতাম। আপাতত এটা জেনে রাখো, এখান থেকে এমসিকিউ আসে যে হাইজেনবার্গ অনিশ্চয়তা নীতি মেনে চলে না কোন পরমাণু মডেল। আর অথবা কোশ্চেন করতে পারে হাইজেনবার্গ, সরি তোমার হইতেছে যে বোরের পরমাণু মডেলটি কোন নীতি ফলো করে না, হাইজেনবার্গ অনিশ্চয়তা নীতি। আই গেস এটা ক্লিয়ার যে কেন আসতে পারে, তখন কি এটা বুঝতে পারবে যে আসলে কিভাবে করে মেনে চলে না। 3 নাম্বার, L=mv/r=nh/2 এটার পিছনের রিজন উনি এক্সপ্লেন করে নাই, যেটা আমাদের জন্য দুর্বোধ্য ছিল বুঝা। আচ্ছা, 4 নাম্বার, উনি জিম্যান এফেক্ট, এটা কি বলতেছি আর একটু পরে, আগে এটা লিখি। জিম্যান এফেক্ট এবং আরও একটা এফেক্টের নাম স্টার্ক এফেক্ট, এই দুইটা এক্সপ্লেন করতে পারে নাই। প্রশ্ন করতে পারো, ভাই জিম্যান এফেক্ট কি, স্টার্ক এফেক্ট কি? এটা বোঝার জন্য খুব সিম্পলি দেখাই। আমি আগে তোমার হইতেছে এদের সংজ্ঞাগুলো একটু লিখি, তাহলে ক্লিয়ারলি বুঝতে পারবা। দুইটা কিন্তু সেম টাইপের সংখ্যা, জাস্ট একটা জায়গায় ডিফারেন্স পাবা, ওইটা দেখে বুঝে যাবা কাহিনীটা কি। এবং তোমাদের একটা ফিজিক্যাল এক্সপ্লেনেশনও দেখাবো, তাহলে কি এফেক্টটা আর একটু ক্লিয়ার আউট হবে। দেখো, আমরা পড়ছিলাম যে আমরা আসলে হাইড্রোজেন বর্ণালীর ক্ষেত্রে আমরা বর্ণালী ব্যাখ্যা করতে পারছি, বর্ণালী দেখতে পারছি, কিন্তু এই বর্ণালীর মধ্যে যখন তুমি ইলেকট্রিক ফিল্ড বা তুমি যখন ম্যাগনেটিক ফিল্ড প্রয়োগ করবা, ওইটার প্রভাবে এই বর্ণালীগুলা আরও সূক্ষ্ম রেখায় বিভক্ত হয়ে যায়, আরও কয়েকটা ভাগে বিভক্ত হয়। সেটা কেন হয়, সেটার পিছনের রিজন আমাদেরকে বোর ভাই প্রুফ করতে পারে নাই, এই জন্য এটার একটা বড় একটা সীমাবদ্ধতা ছিল। সো জিম্যান এফেক্ট মানে দেখো, প্রথম লেয়ারে পারছে, প্রথম লেয়ারে বর্ণালী প্রুফ করতে পারছে, সেকেন্ড লেয়ারে গিয়ে পারে না একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু সময়ের বর্ণালী প্রুফ করতে, পারে নাই জিম্যান এফেক্ট বা স্টার্ক এফেক্ট প্রুফ করতে, বা এই যে বর্ণালীগুলোও যে আরও ভাগে বিভক্ত হয় সেটা এক্সপ্লেন করতে পারে নাই। তো জিম্যান এফেক্টটা কোনটা? জিম্যান এফেক্ট হইতেছে
দেখো জিমেনের মধ্যে এবং স্টার্কের মধ্যে একটা কমন ডিফারেন্স কি, একটার মধ্যে এম আছে আর একটার মধ্যে এম নাই। যেটার মধ্যে এম আছে সেখানে মধ্যে তোমার কি চলে আসবে, ম্যাগনেটিক ফিল্ড চলে আসবে। তাহলে এখানে লিখবা, এখানে হবে চুম্বক ক্ষেত্র, ম্যাগনেটিক ফিল্ড বা চুম্বক ক্ষেত্র। চুম্বক ক্ষেত্রের প্রভাবে বর্ণালী রেখাগুলো আরো সূক্ষ্ম রেখায় বিভক্ত হয়ে যায়। একে জিমেন প্রভাব বলে, বা এই প্রভাবটাকে আমরা বলি জিমেন প্রভাব বলে। তাহলে স্টার্ক এফেক্ট বা স্টার্ক প্রভাবটা কি হবে, পাশেই হবে, পাশেই লিখে রাখি আমি সুন্দর করে। এটা মিচেল স্টার্ক না, এটা তোমার গুণগত রসায়নের স্টার্ক এফেক্ট বা পরমাণুর স্টার্ক। আচ্ছা, যদিও এটা অনেকটা ওই রকমই কাজ করে। দেখো সব কিছুই সেম হবে, এই যে প্রভাবে বর্ণালী রেখাগুলো আরো সূক্ষ্ম রেখায় বিভক্ত হয়ে যাচ্ছে, সবগুলাই সেম, জাস্ট ডিফারেন্সটা কোথায়, ডিফারেন্সটা হচ্ছে তোমার ওই যে চুম্বক ক্ষেত্র, এবং আরেকটা কি, আরেকটা হচ্ছে তোমার তড়িৎ ক্ষেত্র। তড়িৎ ক্ষেত্র এবং চুম্বক ক্ষেত্র দুইটা কিন্তু অনেকটা সিমিলার, এটা আমরা জানি, রাইট? তাহলে এখানে কি হবে, তড়িৎ ক্ষেত্রের প্রভাবে বর্ণালী রেখাগুলো আরো সূক্ষ্ম রেখায় বিভক্ত হয়ে যায়, একে আমরা কি বলবো, স্টার্ক প্রভাব বলবো। এখন এই দুইটাকে কিন্তু এক্সপ্লেন করতে পারে না বোর। তাহলে মনে রাখার জন্য কি করতে বলছিলাম, দেখো জিমেনের মধ্যে ভাই এম আছে, সো এই এমটার জন্য আসবে ম্যাগনেটিক ফিল্ড। আচ্ছা, আর স্টার্কের বেলায় দেখো স্টার্ক কিন্তু প্রচুর ফাস্ট বোলিং করে, প্রচুর ফাস্ট বোলিং করে, যেটা ইকুইভ্যালেন্ট টু কি বলতে পারবা, কারেন্টের শক ব্যাটসম্যানের জন্য বা বাংলাদেশের ব্যাটসম্যানদের জন্য। বাংলাদেশের ব্যাটসম্যানরা যেরকম স্টার্কের বল দেখলে সাথে সাথে পড়ে যায়, বা হইতেছে একটা ইয়র্কার মারলে সাথে সাথে বোল্ড আউট হয়ে যাবে, কারেন্টের শক পড়লেও সেম ফিলটা হয়। তুমি এটা দিয়েও মনে রাখতে পারো, তোমার ইচ্ছা, তুমি যেভাবে করে মনে রাখতে পারো। মনে রাখাটা ইম্পর্টেন্ট, কারণ জিম্যান এবং স্টার্ক দুইটার সিমিলার টাইপের হওয়ায়, বা দুইটা সিমিলার জিনিসই, দুইটা সিমিলার জিনিস হওয়ায় আমরা আসলে যখন সংজ্ঞা লিখতে যাই তখন আমরা কমন একটা ভুল করি, আমরা একটার জায়গায় একটা বসাই দিই। সো এটা খুবই সতর্কভাবে আমাদেরকে লিখতে হবে, যাতে করে আমরা এই ভুলটা বারবার না করি। এবং যেটা বলবো সেটা হইতেছে এই স্টার্ক এফেক্ট বা জিম্যান এফেক্ট কাকে বলে, এটা আসলে তোমার মানে জ্ঞানমূলকের জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট একটা কি কোয়েশ্চেন, সো এটা খুবই কেয়ারফুলি মাথায় রাখবা, ঠিক আছে? সো আই গেস জিম্যান এফেক্ট কি, স্টার্ক এফেক্ট কি, এটা আসলে ক্লিয়ার। এখন কথা হচ্ছে ভাই দেখতে কেমন হয়, এটা একটু আমি তোমাদেরকে একটা ভিডিওর মাধ্যমে দেখাই। ছোট একটা ভিডিও আছে, আমি একটু 2 মিনিটের মধ্যে বের করে তোমাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, আমার ওপেন করি, এবার দেখো, আই গেস দেখা যাচ্ছে। So there it is. And It's only supposed to here do it we for like go. 1 second. It doesn't matter with this. There it is. আচ্ছা, তোমরা এখনো দেখো নাই, প্রথম থেকে আবার দেখাই। দেখো এটা হইতেছে যখন বর্ণালীগুলা পড়ছে তখন সেই অবস্থায়, যখন তুমি প্রভাবটা দিছো, দেখো তুমি এখন কি করছো, তুমি এখন এই যে এই পার্টিকুলার সময় তুমি কি করছো, তুমি আসলে জিমেনের জন্য তুমি ম্যাগনেটিক ফিল্টার প্রয়োগ করছো।
ম্যাগনেটিক ফিল্ডে প্রয়োগ করার পর সেই মোটা লাইনটা কি হয়ে গেছে দেখো, কয়েকটা ক্ষুদ্র মানে কয়েকটা লাইনে আরো বিভক্ত হয়ে গেছে, দেখছো? আবার দেখো, এটা তুমি যখন ম্যাগনেটিক ফিল্ডটা সরাই নিছো এটা আবার আগের জায়গায় চলে যাচ্ছে, দেখছো? চলে গেছে এটা আবার নর্মাল বর্ণালীর মধ্যে আছে, নর্মাল বর্ণালী রেডিয়েট করতেছে এরকম টাইপের অবস্থা। আবার তুমি যখন সেম কাজটা করছো আবারও তুমি দেখতেছো অনেকগুলা ভাগে বিভক্ত হয়ে গেছে। বুঝতে পারছি? আই গেস এখন বুঝতে পারছো যে আসলে বর্ণালী লেখাগুলো বিভক্ত হয়ে স্টার্ক প্রভাব, জিমেন এফেক্ট এগুলো কেমনে করে দেখায়। ক্লিয়ার? ওকে, তাহলে আই গেস আজকের জন্য এতটুকুই থাকুক। নেক্সট ক্লাসে আমরা হচ্ছে এর বেশ কিছু অ্যাপ্লিকেশনস দেখবো, অনেকগুলো ফর্মুলা আমরা ডেরিভেশন শিখবো, এবং ওইখান থেকে আমরা বেশ কিছু ইম্পর্টেন্ট ফর্মুলা যেগুলো পরমাণুর জন্য লাগে সেগুলো আমরা প্র্যাকটিস করবো, এবং সেটার উপর বেস করে নেক্সট ক্লাসে হয়তো অনেকগুলো ম্যাথস প্র্যাকটিস করবো। এইটাই থাকুক আজকের জন্য, আশা করি সবাই বুঝতে পারছো। আর আমার জন্য সবাই দোয়া করবা। আল্লাহ হাফেজ, নেক্সট ক্লাসে আবারও দেখা হচ্ছে। হ্যাঁ, সবাই এক্সামটা দিয়ে দিবা অবভিয়াসলি। ওকে ফাইন, আল্লাহ হাফেজ।